আরজি কর নিয়ে চারদিকে নানা রকমের ঘটনার প্রবাহ আপনারা দেখছেন। আন্দোলন হচ্ছে একদিকে, একদিকে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে চিকিৎসকদের একাংশের ভূমিকা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী আন্দোলনে নেমেছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনে নেমেছেন, বিদ্বজ্জনেরাও রাস্তায়। রাত দখলে মহিলাদের যে আন্দোলন, তা ভারতবর্ষে শেষ কবে দেখা গেছিল তা কিন্তু কেউ জানে না। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারকে। তার সঙ্গে আজকে আমরা আলোচনা করাবো এবং আমরা খোলাখুলি কিছু প্রশ্ন নিয়ে কুণালবাবুর কাছে যাব। আমাদের সঙ্গে রয়েছেন কুণাল সরকার, বিশিষ্ট চিকিৎসক। কুণালদা, একটা জিনিস একটু খুব খোলাখুলি জিজ্ঞেস করি আর কি, সেটা হচ্ছে যে এই যে আরজি করের যে ঘটনা, এটা নিয়ে লোকের মনে অনেক প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে, তার দুটো দিক। একটা দিক যে সোশ্যাল মিডিয়া নানা রকমের তথ্য ভাইরাল হচ্ছে, বিভিন্ন রকমের অডিও ক্লিপিংস ভাইরাল হচ্ছে, বিভিন্ন রকমের একেবারে বলা যায় সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত গোয়েন্দাগিরিটা করছে অনেক ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে পুলিশের কিছু তথ্য সামনে আসছে। এই যে অ্যাকুইস্ট, যাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, আপনার কি মনে হয় তিনি একা এই জঘন্য অপরাধ সংগঠিত করার জন্য করতে পারেন কি? দেখো শুভঙ্কর, মানে তোমরা তো আমাদের চাইতে বয়সে অনেক ছোট, তোমরাও হয়তো কখনো দেখোনি। তো আমরাও এরকম পরিস্থিতি আমাদের সময়ও খুব একটা দেখিনি। প্রথম কথা বলি যে ডাক্তাররা একটা খুব যাকে বলে গালিবল বা পেট আলগা কমিউনিটি আর কি। তো ডাক্তারদের নিজস্ব আমাদের এই যে ডাক্তারিটাকে যদি একটা সর্ট অফ পরিবার বলে মনে করো, তো আমাদের এই একান্নবর্তী পরিবারে খুব একটা কোনো গোপন কথা গুপ্ত কথা খুব একটা কিছু থাকে না। তো আমি আজকের দিনে খুব একটা ঢাক ঢাক গুড়গুড় করে তোমাকে বলছি যে প্রথমত চিন্তা করে দেখো, এটা কোনো রাস্তার ধারে কোনো অ্যাক্সিডেন্ট হয় একেবারেই নয়। কোনো ডাক্তারকে যে একেবারে পাড়ার লোক বাইরের লোক এসে একটা বাইরে ইমার্জেন্সিতে আক্রমণ করে একটা ডাক্তার অ্যাসল্টেড হলো, এটা সেটাও ঘটনা নয়। একেবারে ইন হাউস একটা আমাদের বৃহত্তম মেডিকেল কলেজের ভেতরে তার ওয়ার্ডের পাশে একজন ডাক্তারকে এরকম পৈশাচিকভাবে মৃত্যু হলো। এবার আজকে থেকে আমরা 40 বছর আগে করতে পারি, কেউ 40 বছর পরে করতে পারে, প্রত্যেকে আমরা এই মেডিকেল কলেজের ওয়ার্ডে তার আশেপাশে তার চৌহদ্দির মধ্যে যারা চলাফেরা করেছি এইটুকু আমরা জানি। এবং ডাক্তার হিসেবে আমাদের অন্তত এইটা বলার যে মানুষের কাছে আর কিছুদিন বাদে আমাদের একেবারে কি বলবো, যাতে কিছুটা বিশ্বাসযোগ্যতা অন্তত বাকি থাকে, এইটুকু আমরা অ্যাকসেপ্ট করি যে দিস ইজ আ জব ফ্রম দ্য ইনসাইড। এটা বিল্ডিং এর মধ্যে হয়েছে, এটা ওয়ার্ডের পাশে হয়েছে, এবং এটা কি তোমার কোনো পরিত্যক্ত গ্রাম্য রাস্তা যেখানে রাত্রির বেলা অন্ধকার নেমে গেলে রাত্রির 12টার পরে জনশূন্য লোক নেই। আজকে একটা তুমি আরজি করের যে কোনো বিজি একটা মেডিসিন বোর্ডের পাশে রাত্রির 12টায় হাঁটো না, তুমি কোনো তফাৎ বুঝবে সন্ধ্যে 6টা আর রাত্রির 12টার মধ্যে? যে গিজগিজ করছে লোক, গিজগিজ করছে স্টাফ, ডাক্তাররা ঘুরে বেড়াচ্ছে, নার্সরা কাজ করছে, পেশেন্টরা রয়েছে, সাপোর্টিভ স্টাফ আছে, তার মধ্যে ওই রকম একটা ঘটনা ঘটা এবং তার আশেপাশের ছেলে মেয়েরা, ডাক্তাররা, নার্সরা তারা জানে না, হতে পারে না একেবারে। আর 9 তারিখে যে ঘটনাটা ঘটেছে, ডাক্তারদের মহলে, কলকাতার ডাক্তারদের মহলে মোটামুটি দুপুরের দিকে একেবারে টাইম লাইন ধরে ঘটনা যে ঘটেছে, দিস ইজ আউট ইন দ্য পাবলিক ডোমেইন। আজকে যারা গলা শুকিয়ে সব জিনিসটাকে দেখো নাকে ছিঁচকা দুনে হয়ে কোনো লাভ নেই। নিজেদের সুবিধা মতো আমরা বলে যাব অমুকে ফেক নিউজ দিচ্ছে, অমুকে তে করছে। ফেক নিউজ ইজ ফেক নিউজ, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। কিন্তু আমরা যেখানে ওই পৈশাচিকতাটা করেছি, আজকে একটা সভ্য জগতে যার তোমার বোধহয় একটা 200 ফুট রেডিয়াসের মধ্যে 500টা লোক ছিল, that cannot be done in secret. কি করে হলো তাহলে এত বড় ঘটনা? কখনো হতে পারে? একেবারেই। আমরা কি শাক দিয়ে মাছ ঢাকছি আজকে? এবং যারা আজকে সেই ভিজিবল, অডিবল, পারসেপ্টেবল রেডিয়াসের মধ্যে ছিল, আজকে তারা
আনলাইক দ্য গভর্নমেন্ট, যে মেরুদণ্ড গভর্নমেন্ট দেখাতে পারেনি, যে মেরুদণ্ড পুলিশ ফোর্স দেখাতে পারেনি, আজকে সেই নার্সরা, সেই ইন্টার্নরা নিজেদের মধ্যে কথাবার্তাগুলোকে আজকে আমাদের এখন, অন্যদিন হলে কি হতো, তুমি চায়ের দোকানে শুনতে পেতে, কেউ কেউ বাড়িতে তোমার ওই ফোন ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতো। আজকের দিনে আজকের টেকনোলজিতে তুমি যে কথাগুলো শুনেছো, তুমি সেই কথাগুলোর মধ্যে কোনো অসামঞ্জস্য শুনেছো? যে 5টা কি 4টে ভার্সন ঘোরাঘুরি করছে, অল 4 ভার্সনস আর দ্য সেম। একেবারেই একেবারেই। এটা তো তার মানে আপনি খুব পরিষ্কার করে বলছেন যে ভেতরের লোক না থাকলে, ভেতরের লোকজন জড়িত না থাকলে এই অপরাধ কোনোভাবেই সংগঠিত হওয়া সম্ভব নয়, হতে পারে না। ভেতরের লোকরা এর মধ্যে ইনভলভ আছে। আমার কাছে 9 তারিখের জানি 8 তারিখের রাতে কি 9 তারিখের ভোরে, সেটা ফরেনসিক ডাক্তাররা ঠিক করবেন, পরপর 2টো ধর্ষণ হয়েছে। একটা ধর্ষণ হয়েছে একটি 31 বছরের অসহায়ের আমাদের ডাক্তারের, আর সেকেন্ড ধর্ষণ হয়েছে আমাদের মধ্যে যে সামান্যটুকু একটা সভ্য প্রত্যাশা ছিল যে আমাদের রাজ্যেতেও একটা ল অ্যান্ড অর্ডার বলে বস্তু আছে, আমাদের একটি 31 বছরের বাড়ির মেয়ে মারা গেলে আমরা সেই ইনভেস্টিগেশনটা একটা স্বচ্ছভাবে করতে পারি। আমাদের সেন্স অফ ল অ্যান্ড অর্ডারের ধর্ষণ হলো ওই 6 ঘন্টার মধ্যে বোধহয় 2টো ধর্ষণ। আজকে বাঙালিরও হজম করতে অসুবিধে হচ্ছে। একেবারেই আন্দোলনটা বোধহয় সেই কারণেই সংগঠিত হয়েছে, এই যে এত বৃহত্তর আন্দোলন, এত মেয়েরা রাস্তায় নেমেছে রাত 12টার সময়, রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এমন তো পশ্চিমবঙ্গ কখনো দেখেনি আগে। পশ্চিমবঙ্গ গোটা দেশ দেখেনি কোথাও। মানুষের পৈশাচিকতা সহ্য করারও তো একটা সীমা আছে। আজকে মানুষ সহ্য করতে 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 আজকে তোমার ওপর আমার ওপর, প্রথমত তুমি 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 একটা গুন্ডা বাহিনীর তরপানি সহ্য করছো, তুমি ছোট নেতাদের তরপানি সহ্য করছো, মেজ নেতাদের তরপানি সহ্য করছো, বড় নেতাদের হুঙ্কার সহ্য করছো। এবার এই করতে করতে তুমি যে আন্দোলনের কথা বলছো, 14 তারিখ রাতে আমাদের দেশ যে আন্দোলন দেখেছে, তুমি চিন্তা করে দেখো তো এই আন্দোলনটা কেন হয়েছে বলো তো? কারণ নিজেদের ব্যাপারে আমরা হয়তো একটু ইনডিফারেন্ট হয়ে গেছি। ও ঠিক আছে, পাশের বাড়িতে ঝামেলা হয়েছে, আমার কি আছে, আমি পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাই। কিন্তু আজকে যারা আমরা আজকে আমাদের রাজ্যে, আমাদের শহরে, আমাদের দেশে বসবাস করছি, তারা যখন 2 মিনিট ভেবে দেখছে যে আমরা আমাদের ছোটদের জন্যে, আমাদের ছেলে মেয়েদের জন্যে আমরা কি পরিবেশ পরিস্থিতিটা রেখে যাচ্ছি, তখন তারা একেবারে জেগে ঘুমিয়ে ছটফট করছে। একেবারেই একেবারে। আরেকটা কুণালদা খুব সরাসরি জিজ্ঞেস করবো, আপনারাও আন্দোলন করছেন, এর প্রতিবাদে আপনারাও রাস্তায় নেমেছেন, আজকে গোটা দেশ কেন পৃথিবীর বিভিন্ন দেশের ডক্টরদের যে সংগঠন তারা প্রতিবাদ করেছে ঘটনার, এবং এই যে মুখ্যমন্ত্রী যেখান থেকে বলছে না, সেটা নিয়ে কিন্তু আরেকটা বিতর্ক তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আন্দোলন করছে, আজকে গোটা রাজ্য জুড়ে তৃণমূল দাবি করছে যারা দোষী তাদের ফাঁসি হোক, কিন্তু এই যে গোটা ঘটনাটা, যে মূল অ্যাকুইস্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, তিনি পুলিশের লোক, পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তিনি পুলিশ ব্যারাকে থাকতেন, তিনি পুলিশদের একটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার ছত্রছায়ায় ছিলেন, তার পুলিশের লোগো লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, একেবারে ফোর্সের লোক তিনি। যে পুলিশ অ্যাকুইস্ট, সেই পুলিশ কি এই ঘটনা তদন্ত করতে পারে? তাহলে মুখ্যমন্ত্রী কার কাছে বিচার চাইছেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কাউকে কারো ওনাকে আন্দোলন নিয়ে জ্ঞান দেবার তো কারো এটা নেই, কারণ উনি শি ইজ আ প্রোডাক্ট অফ মাস মুভমেন্ট, সেইটা অন্য কথা। আমি তোমাকে দেখো, তুমি চিন্তা করে দেখো যে উনি আমাদের অন্যায় নেবেন না, আমরা অতি সামান্য আটপৌরে একে ডাক্তার, তার উপরে বাঙালি। তুমি চিন্তা করে দেখো যে অবস্থাটা কি। তুমি প্রথমত একটা 31 বছরের মেয়েকে, এর থেকে যদি এই মেয়েটিকে কেউ মাংসের দোকানে নিয়ে গিয়ে টুকরো টুকরো করতো, তার মৃত্যুটা তাও অ্যাকসেপ্টেবল হতো, যেভাবে মেয়েটি মারা গেছে। সেকেন্ডলি তুমি চিন্তা করে দেখো ক্রাইম সিনটার কথা চিন্তা করো। যে ক্রাইম সিনে তোমার রক্ত আছে, স্কিনের সেল আছে, তোমার সিমেন আছে, তোমার চুল আছে, লোকের ছিন্ন ভিন্ন জামা কাপড়ের অংশ পড়ে রয়েছে, কার ভাঙা চশমা পড়ে আছে, কার জুতোর স্ট্র্যাপ পড়ে আছে, পাশের ঘরে গিয়ে 3 জন না 4 জন হাত ধুয়েছে, তোমার চারিদিকে ব্লাড স্যাম্পল ছড়ানো। আজকে সেই স্কিমে
তুমি শুধু মেয়েটির আশেপাশে কারা ছিল, কারা থাকতে পারত, তুমি যদি অন্তত 6-8 ঘন্টা জেরা করতে এবং তারপর সিস্টেম্যাটিক ম্যাচিং অফ বায়োলজিক্যাল স্যাম্পলস করতে, এই ইনভেস্টিগেশন 48 ঘন্টার বেশি লাস্ট করতে পারে না কোনো সভ্য পৃথিবীতে। ডকুমেন্ট কি ট্যাম্পারিং হতে পারে বা গায়েব হয়ে যেতে পারে? সে তো নিশ্চয়ই হয়েছে, কারণ প্রথমত তো ডায়েরি হয়নি। তুমি প্রথমে শুরু করলে আনন্যাচারাল ডেথ দিয়ে, তারপর শুরু করলে সুইসাইড বলে, তারপর তুমি শুরু করলে যে নিজের ইনস্টিটিউশনে তুমি একেবারে সুপারসনিক স্পিডে একটা পোস্টমর্টম করে ফেললে। সেই পোস্টমর্টমে সেলাই সেলাই শেষ হতে না হতে বডিটার ক্রিমেশন হয়ে গেল। হাউ ক্যান দিস বডি বি ক্রিমেটেড? এই বডির কি দ্বিতীয় পোস্টমর্টম, যদি সিবিআই এসে দ্বিতীয় পোস্টমর্টম চাইতো? কোনো সুযোগই নেই এখন, কোনো সুযোগই নেই আজকের সভ্য পৃথিবীতে। হাউ ক্যান দিস বডি বি ক্রিমেটেড? তাহলে এই যে আমরা সিরিজ অফ, এটা ঘটনাটা কি? তুমি কি বলতে চাও যে কলকাতার পুলিশ, তোমরা সাংবাদিক মানুষ, তোমরা পড়েছো সুপ্রতিম সরকারের সেই 2 ভলিউমে লালবাজারের ডায়েরি পড়েছো? হ্যাঁ, সে বোধহয় 200 বছর আগের থেকে কলকাতা পুলিশ কি সব জাঁদরেল কেস সলভ করেছে। এটা তাদের কাছে একটা কেস। হ্যাঁ, নৃশংস, বর্বর, পৈশাচিক, দুঃখের। দিস ইজ আ ওপেন অ্যান্ড শাট 48 to 72 hours ইনভেস্টিগেশন। কিন্তু কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বলছেন পুরো দোষটা সংবাদ মাধ্যমের। পুলিশ কি করবে? তুমি এখন এইটাই তুমি যদি শুনে থাকো, আমি যেটা বলেছি আজকে আমাদের জনমাধ্যমে বলেছি, এটা তো একটা ভারতবর্ষের একটা, যেরকম এক সময় দেশে জনে জনে কলেরা হতো না, এটা ভারতবর্ষের এখন হচ্ছে, এটা হচ্ছে নূতনতম ইনফেকশাস ডিজিজ। যেহেতু তোমার রাজ্যের হাতে স্টেট পুলিশ ফোর্স, রাজ্য সেই পুলিশ ফোর্সকে নিজের 5 ফরমাসের লোক হিসেবে ট্রিট করবে। ঠিক যেমন কেন্দ্র তোমার ইডি সিবিআই কে ট্রিট করছে তার 5 ফরমাসের এজেন্সি হিসেবে, আজকে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকর বাকর শ্রেণীর লোক, আর স্টেট পুলিশ হচ্ছে স্টেট গভর্নমেন্টের গৃহভৃত্ত স্থানীয় লোক। তারা কি করবে? তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎ, তাদের রুজি রোজগার, তারা সাসপেন্ডেড হবে কিনা, তারা ট্রান্সফার হবে কিনা, তারা প্রমোটেড হবে কিনা, তুমি ঠিক যেরকম, এটা তো সবাই পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। একটা পলিটিক্যাল এনি গভর্নমেন্টাল ইনস্টিটিউশন আজকে আর ইনস্টিটিউশন নেই, সেটা পলিটিক্যাল ইনস্টিটিউশনদের পৈতৃক প্রপার্টি হয়ে গেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এমন হয়ে গেছে যেন এর থেকে তাও প্রাইভেট হসপিটালে অ্যাকাউন্টেবিলিটি। আজকেই বেশ কিছু চিকিৎসককে ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন জায়গায়, বলা সেখানে খেলাটা তো আবার অন্য। তোমার 9 তারিখের ঘটনা লোকে জানলো কি জানলো না, 9 তারিখ দুপুর থেকে এক শ্রেণীর ডাক্তাররা বিক্ষোভে ফেটে পড়লো, কারণ এই নতুন দিনের যীশুখ্রিস্ট যিনি সন্দীপ ঘোষ, তাকে নিয়ে সবাই, কেউ বলছে সে ক্রিমিনাল, কেউ বলছে সে দুর্বৃত্ত। এখন ব্যাপারটা কি? তুমি ধরে নাও যদি 5000 ডাক্তার থাকে যারা তৃণমূলের অনুগত। এবার আমি শিলিগুড়িতে বেশ এই কথাটা বলছি, তোমার অফিস থেকে বেরিয়ে লোকে কান মুলবে না নাক মুলবে আমি জানি না, আমার এটা তো তোমার উত্তরবঙ্গ তো হচ্ছে আমাদের রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার প্রাণ ভোমরারা তো এখানে বাস করে, শুনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। অবশ্যই আমি তো ওই জন্য উত্তরবঙ্গ মেডিকেলের পাশ দিয়ে গেলে একটু ফুল বেলপাতা দিয়ে যাই, যদিও আমি প্রাইভেট হসপিটালে কাজ করি। তোমরা তো পাওয়ার সেন্টার, যেরকম আকবরের ফতেপুর সিক্রি ছিল, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ফতেপুর সিক্রি এখন বলা হয়। আর বলা হয় মানে এটা কি? তুমি চিন্তা করে দেখো যে এখন দৃশ্যটা কি। 5000 ডাক্তার হচ্ছে তৃণমূলের অনুগত, তারা চটি চাটতে, হাত চাটতে, মাথা চাটতে রেডি হয়ে বসে আছে, কিন্তু তাদের আক্ষেপটা কোথায়? যে তোমার উত্তরবঙ্গের 20টা লোক এই ব্যাপারটা ম্যানেজ করছে, সুতরাং 4980টা ডাক্তারের প্রাণের দুঃখটা কে সামলাবে? তারাও এখন ঘোলা ঝোলে মাছ হচ্ছে। এই 4980টা ডাক্তার এখন মার্কেটে নেমে পড়েছে, এই বাজারে তোমার উত্তরবঙ্গের 20 জনকে যদি ল্যাংটা দেওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে এখনকার আমাদের ডাক্তাররাও তো আমরা খুব সোজাসুজি লোক নেই, আমাদের অদূর ভবিষ্যতে কপালে আরো দুঃখ আছে। তো এখন তোমার এই যে আমার ভয়টা কোথায়? আমার যে ভয়, এবং আমি মোটামুটি নিশ্চিত
যে সাধারণ মানুষ, সাধারণ সোসাইটির যে একটা আউটপোরিং অফ পাবলিক এমপ্যাথি, যেটা 14 তারিখ থেকে মানুষ দেখছে, ডাক্তারদের মধ্যে দেখছে, এবং অবভিয়াসলি এখন তুমি হাসিনা 2.0 করবে কি করবে না সেটা অন্য কথা, কারণ আমাদের তো মোহাম্মদ ইউনূস স্থানীয় কেউ নেই। এখন পশ্চিমবঙ্গের পলিটিক্সের যা অবস্থা, কোনো কারণে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি চেয়ারটা ছেড়ে দিলাম, চেয়ারটা খালি আছে, চেয়ারে এসে বসার কোনো লোক নেই, সেকেন্ড ম্যান নেই, না সেকেন্ড থার্ড দেখতে হবে না, কোনো অপোজিশন লিডার এসে সেই চেয়ারটায় বসার নেই, কে বসবে ওই ঠিক করতে করতে 6 মাস চলে যাবে। আমাদের অবস্থা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কোয়েশ্চেন ইজ নট দ্যাট, কোয়েশ্চেন ইজ আমরা ডাক্তার হিসেবে প্রথমত, মানে তোমরা তো সবাই তো কৃতদাস বৃত্তির গল্প শুনেছো, সেই ইব্রাহিম লিনকন কৃতদাস বৃত্তি, সেই ক্যারিবিয়ান আফ্রিকার থেকে গিয়ে স্লেভ ট্রেড হতো, এখন ডাক্তাররা হয়ে গেছে এই পলিটিক্যাল সাম্রাজ্যের কৃতদাস। ইচ্ছে করে আমরা ইচ্ছাকৃতভাবে, মানে কেন এই কথা বলছেন কেন? একই, আমরা তো কেউ, আমাদের স্পেশালাইজেশন কি? এক সময় লোককে বলা হতো কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, এখন বলা হয় টিএমসি লজিস্ট, বিজেপি লজিস্ট, সিপিএম লজিস্ট। এটা হচ্ছে আমাদের সেই স্ট্যালিনিস্টিক ধারাটাকে আমরা আজও বহন করে বেরোচ্ছি। আর দুদিন বাদে হয়তো হাতে ট্যাটু লাগবে, এর পরের যখন ইলেকশনের পরে গভর্নমেন্টরা বলবে গলায় যেরকম সিকিউরিটি গার্ডেরা করে থাকে, ডাক্তাররা বুকে এপ্রানে একটা পার্টির ছাপ নিয়ে ঘুরে বেড়াবে, তুমি দূর থেকে দেখলেই বুঝতে পারবে কে কোন পার্টি করে, আর তার মুখের দিকে চাইতে হবে না। তো এই যে আমরা কৃতদাস বৃত্তিটা করলাম, আজকে হচ্ছে সেই কৃতদাস বৃত্তির ফলটা তুমি দেখছো। যখন এই রকম একটা পজিশনে তুমি কেন আসছো, তুমি চিন্তা করে দেখো, ওয়াই হ্যাজ, প্রথমত সন্দীপ ঘোষকে নিয়ে আলোচনা হচ্ছে। সন্দীপ ঘোষ কি একটা ক্যারেক্টার, না সঞ্জীব ঘোষ একটা ক্লোন? তোমাকে কে বলেছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দ্বিতীয় কোনো সন্দীপ ঘোষ নেই? তোমাকে কে বলেছে যে আরজি কর একমাত্র জায়গা যেখানে এটা কি হয়েছে, একটা বৃহত্তর প্রাতিষ্ঠানিক ভুলভাল কাজ হতো, মেডিসিন, মেডিকেল ওয়েস্ট, টানা এগুলো হচ্ছে হাই লেভেল বিজনেস হতো। এবার আমাদের সময় কি হতো, কেউ কাউকে বলতো দাদা আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে তুমি একটু দেখে দিও, পিঠ চাপড়ে বলতো। এখন পেটিএম এর যুগে পিঠ চাপড়ানো তো পয়সা লাগে। কেউ কাউকে বলতো এই শোনো না ভাই, আমি পুজোর সময় ক্লাস কেটেছিলাম, 2টো ক্লাস কম আছে, দাদা আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিত। এখন ওই 2টো অ্যাটেন্ডেন্স রেগুলার করতে গেলে তাতেও পেটিএম। এভরিথিং হ্যাজ, মানে পয়সা ছাড়া কিচ্ছু হয় না, এভরিথিং ইজ মনিটাইজড। ছেলেদের ক্ষেত্রে ইউপিআই তে কাজ চলছে, আর বেচারা অসুবিধে হচ্ছে মেয়েদের। কেউ কোনো উঠতি পাওনা, কেউ কোনো বাড়তি প্রাপ্তি ফেলে রাখবে না। এখন শুধু পিঠ চাপড়ালে হয় না, ফোন করলে বললে হয় না, ওরে ভাই আমার মেয়েটা পরীক্ষা দেয়, ধরো না ডেকে দিস। আমরা যখন পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ আমরা 5 জনে মিলে গোল্ড মেডেল পরীক্ষা দিচ্ছিলাম, তাতে রোল কল হতো, অজিতদার ছেলে, মাধুরীদির মেয়ে, অমুকের ছেলে, আর আমি একা ছিলাম, আমাকে বলতো আরেকটা ছেলে। এখন এই আরেকটা ছেলে গোল্ড মেডেল পেয়েছিল বলে সেটা 8 মাস আটকে গেছিল, তারা বিশ্বাস করতে পারেনি। তবুও সেগুলো নন ফর্মাল ছিল। এখন আজকের ডিজিটাল ইকোনমির যুগে এভরি করাপশন হ্যাজ বিন মনিটাইজড। আর মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ওপরে লাঞ্ছনা, তাদের ওপর দিয়ে সেক্সুয়াল ফেভার গুলো নেওয়া, এটাতেও কেউ পিছপা নয়। আজকে আপনাদের ভয়ঙ্কর কথা বলছেন, মানে এই যদি অবস্থা হয়, মানে প্রতি ক্ষেত্রে যদি আর্থিক বিনিময় হয়, এবং আপনি যেটা বলছেন যে মেয়েদের ক্ষেত্রে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা তো মারাত্মক কথা। তুমি একটা 31 বছরের মেয়ের গলা টিপে তার চোখটা ঠিকরে বেরিয়ে এসছে, আর কবে আমরা আমাদের এই ন্যাকামোটাকে ত্যাগ করব? আর কবে আমরা, এখন কি তুমি মেয়েটার পাশে দাঁড়িয়ে গান গাইবে, আছে দুঃখ আছে মৃত্যু তবুও দহনও লাগে, এইসব গান টান বেরোবে গলা দিয়ে আজকের দিনে? তাহলে এই যে এত ডাক্তাররা এই যে রাস্তায় নামছে, আন্দোলন করছে, প্রথম কথা হলো এই অমুকের ওই প্রাইভেট হসপিটালদের মাথায় উকুন বেছে কোনো লাভ নেই। প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা অডিট করে দেখুন
যে টপ টু বটম কোথায় এই ইনস্টিটিউশনাল করাপশন গুলো কি ফর্মে আসছে আছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট ক্যানট ডু দ্যাট। না, এটা তো একটা, আপনি বলছেন যে আর্থিক গন্ডগোল না হয় অডিট করে ধরা গেল, কিন্তু এই যে বাকি যে জিনিসগুলো এরকম করে কেন মেরেছে, মেয়েটিকে এরকম করে কেন মেরেছে, তাকে তো একটা মাথায় গুলি করলে তো শর্টে হয়ে যেত। দিস ইজ আ মাফিয়া হিট। মারিও পুজো বলে একজনের নাম শুনেছ তো, গডফাদার বলে একটা বই লিখেছিল। তো সিসিলিয়ান মাফিয়া গডফাদার বলতেন যে যে একজন লোককে খুন করা ইজ নট আ মার্ডার, ইট ইজ অলসো আ লেসন। যারা ওই মার্ডারটা দেখবে, যারা ওই মার্ডারটার কথা শুনবে, ওর জীবনে কোনোদিন আর বুকের পাঠা হবে না যে ওই কাজটা দ্বিতীয়বার করা। এই মেয়েটিকে এইভাবে কেন মেরেছে নৃশংসভাবে? তার মানে বলতেন এই মেয়েটি কোনো এই যে 2 নম্বরই কারবার সেটা ধরে ফেলেছিল, সে প্রতিবাদ করেছে, সে সেই গড্ডালিকা, সে সেই পাপের স্রোতে নামেনি, সে প্রতিবাদ করেছে, সে হ্যাঁ নাতে না বলেনি। তাহলে এই যে অন্য চিকিৎসকরা, অন্যান্য মেডিকেল কলেজের যে দুর্নীতি, যে 2 নম্বরই যা চলছে, সেটাকে বাইরে আনছে না কেন? এই যে এত আন্দোলন, ফল কি হবে? আজকে তুমি যেভাবে তার চাকরি বাকরি, রুজি রোজগার, চলা ফেরা, ট্রান্সফার, সাসপেনশন, তুমি সবকিছু ব্যাপারে যেভাবে পুলিশকে পায়ের তলায় রেখেছো, তুমি মেডিকেল সার্ভিসকেও পায়ের তলায় রেখেছো। আর কেন আমাদের ডাক্তারের একেবারে শিরদাঁড়াটা একেবারে কর্দমাক্ত শিরদাঁড়া হয়ে গেছে? কারণ আমাদের তো কোনো প্রফেশনাল সংস্থা নেই। আমরা বাঁদিকের বাথরুমে গেলে আমরা বামপন্থী, আমরা ডান দিকের বাথরুমে গেলে আমরা ডানপন্থী, আমরা হয় অমুক পার্টির লয়ালিস্ট, না হলে আমরা অমুক পার্টির লয়ালিস্ট। আজকে তৃণমূলের একজন পলিটিক্যাল লোক যতটা না পলিটিক্যাল, একজন তৃণমূলপন্থী ডাক্তার তার থেকে 50 গুণ বেশি পলিটিক্যাল। আজকে যার ওই যে রাজার চাইতে রাজার শালার জোর বেশি বলে না, আমাদের সেই অবস্থা একদম। এবং আজকে মানে লুক এট, ওই যে এটা ইংরেজিতে একটা কথা আছে, হিপোক্রেসি হ্যাজ নো লিমিটস, কিন্তু কথা হলো সেই লিমিটটা কোথায় কেউ জানে না অবধি। আজকে এই যে আমরাও আজকে আউটডোর বন্ধ রেখেছি, কেন? আইএমএ ডাক দিয়েছিল বলে। তো যারা আইএম এর মধ্যে বসে আছেন তাদের মধ্যে বহু লোক তো আরজি করের গর্ভগৃহে বসছিলেন গত 10 বছর ধরে। আপনাদের কি চোখে তখন ওই কিরিটি রায়ের মতো রাত্রির বেলা সানগ্লাস পরে ঘুরে বেড়াতেন? দেখতে পাননি কি হচ্ছে? আজকে একটা 31 বছরের মেয়ের যখন তাকে 10 টুকরো করে কাটা হয়েছে, সেই দিন আপনার বিবেকে সুস্থরি লাগলো? ঠিকই বলেছেন হয়তো আপনি, যে এতদিন ধরে তাহলে কি হচ্ছিল, এতদিন ধরে কেউ কেন সোচ্চার হয়নি, এতদিন ধরে কেন বলেনি? কারণ এখন অনেক জিনিস সামনে, সন্দীপ ঘোষের পুরনো অনেক কথা বাইরে আসছে, পুরনো অনেক কথা বলা হচ্ছে, এখন বলা হচ্ছে। দেখো, খাদে বলা হয়নি, সবাই কেরামতি করছিল, কিন্তু খাদের ধারটা যে কোথায় লোকে বুঝতে পারে। আমাদের মানে আজকে যদি এই ক্রোনোলজি, এই ন্যারেটিভটা এস্টাবলিশড হয় যে দিস হ্যাজ হ্যাপেন্ড ফ্রম দ্য ইনসাইড, প্রত্যক্ষ পরোক্ষভাবে ডাক্তাররা এর সঙ্গে জড়িত, শুভঙ্কর, আমার মনের মধ্যে খুব ভয় আছে ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যারা রাস্তায় দাঁড়িয়েছিল এই মেয়েটির প্রতি সহানুভূতি দিতে, ওরা ডাক্তারদের আরেকবার ধিক্কার দিতে কোটি কোটি লোক রাস্তায় দাঁড়ায় কিনা এই নিয়ে আমার প্রাণে ভয় আছে। না, আপনি যা তথ্য দিচ্ছেন এবং যা তথ্য বাইরে থেকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে তো খুব পরিষ্কার যে এই ঘটনার সঙ্গে ভেতরের লোক জড়িত আছে, কয়েকজন ডাক্তাররাও এর সঙ্গে জড়িত থাকতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল। যেদিকে ঘটনা প্রবাহ বইছে বা যেদিকে ঘটনা প্রবাহ যাচ্ছে, যা যা তথ্য ইতিমধ্যেই উঠে আসছে সিবিআই মাধ্যমে, আমি যারা নিজেদের মতো করে তারা করেছে বা অন্য কোনো লোককে দিয়ে করেছে, কেউ কনস্পিরেসি থিওরিতে বলছে এই তো অমুক পলিটিক্যাল পার্টির অমুক ডিভিশন তারা এই লিক অডিও গুলো করছে, যেই করুক, তবুও তো ওই যে ছেলে মেয়েদের মধ্যে কথাবার্তা, তুমি কি মনে করছো দে আর স্টুপিড? দে আর নট স্টুপিড। তারা অ্যালাউ করেছে বলে তাদের সেই কনভারসেশন গুলো আজকে তোমার কাছে বাইরে এসছে। And that is why we know যে কথাগুলো আমরা গিজগিজ ফিসফিস অমুক তমুক করে তাকে তুমি আড়ালে আবডালে শুনছিলে, আজকে তারা একটা রিপ্রোডিউসেবল এবং স্প্রেডেবল ফর্মে সেই কমিউনিকেশন গুলো দিচ্ছে। আই স্যালিউট দেম।
কয়েকটা কনভারসেশনে তারা নিজেদের আইডেন্টিফাই অবধি করেছে। সত্যি কথা বলে দেখো যে আমি তুমি যদি সেখানে থাকতাম, আজকের ছেলে মেয়েদের মধ্যে অন্তত তারা সমস্ত রকমের ইন্টিমিডেশন, ভয়, তাদের ধরো যাদের কনভারসেশন গুলো এসছে, তুমি মনে করছো তারা এখন অবধি তাদের কেউ শাসায়নি, তারা ইন্টিমিডেটেড হয়নি? এই যে একটা খুব সোজা প্রশ্ন, এই যে আজকে যে ঘটনা ঘটেছে বা যে ঘটনার প্রতিবাদ হচ্ছে, এত কিছু হচ্ছে, একটা কোর্ট সিবিআই ইনকোয়ারি করতে বলেছে, এর পরেও কি এটা বন্ধ হবে? বাঙালির চরমতম লজ্জা, মানে ওই যে বলে না নাকে ঝামা ঘষে দেওয়া, বাঙালির সভ্যতার জানি না কবে আমাদের তুমি 10th সেঞ্চুরি 11th সেঞ্চুরি বলো, জবের থেকে এই বাঙালি কথাটা টার্মিনোলজি হয়েছে, এরকম লজ্জার দিন হয়নি যে সারা দেশকে এখন লোকে অবিশ্বাসের সঙ্গে দেখছে যে এই জাতটা যারা নাকি আজকে বাংলায় রেনেসাঁ এনেছিল, তারা আজকে সভ্যতার ডাস্টবিন হয়ে বসে আছে। এবং তারা যে ক্রাইম সিনের মধ্যে তাদেরই ঘরের একটা মেয়েকে এরকম পৈশাচিক ভাবে মারে, তারা 4 দিন 5 দিনের মধ্যে তার একটা এলিমেন্টারি ইনভেস্টিগেশন করার ক্ষমতা রাখে না। আমরা সেই রাজ্য, আমরা সেই দেশ, আমরা সেই শহর। সুতরাং এই যে লজ্জার গভীরতম ডেপথে আমরা চলে গেছি, এখন আমি একটাই অনুরোধ করব, দুটো কথা তোমাকে বলছি। তারপরে তো মব আক্রমণ হলো, সব হলো, তোমরা সমস্ত জানো সেই খবরাখবর। এবার প্রথম কথা হলো যে আমরা আমাদের এই শাক দিয়ে মাছ ঢাকাটাকে একটু বন্ধ করে প্রথমত দেখতে হবে ওই আরজি করের মধ্যে যে ছোট ছোট ছেলে মেয়েরা, ডাক্তার, নার্সরা এখনো প্রোটেস্টে আছে, এর পরের স্টেপটা হলো যে এদের ওপর বিক্ষুব্ধ পেশেন্ট পার্টিদের লেলিয়ে দেওয়া হবে। দ্যাট উইল বি দ্য নেক্সট মবক্রেসি। মানুষের তো সুবুদ্ধি তো নেই, আমাদের তো ধূর্ততার চূড়ামণিতে শিখরে পৌঁছে গেছি। আমরা ফন্দি ফিকির জানি, আমরা ধূর্ততা জানি। কি করে ম্যাটাডোর করে লোক এনে রাত্রিরে ভাঙচুর করব, এবার সেই দোষটা বামফ্রন্টের ওপরে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ জ্যোতিবাবু ইংরেজি পড়ায়নি, জ্যোতিবাবু বলে যায়নি যে 3rd ফ্লোর আর 3 তলার কি তফাৎ। এখন দোষটা হয়ে গেছে জ্যোতিবাবু ইংরেজি পড়ায়নি বলে 4 তলাটা না ভেঙে 3 তলা অব্দি ভেঙেছে। তাই এইবার এই মব আক্রমণগুলো যদি ওই ধর্মঘটি যে পিকেটিং ছেলে মেয়েগুলোর ওপর হয়, সেটা একটা ভয়। আর দ্বিতীয়ত হচ্ছে, ইফ দিস ইনসিডেন্ট, এই যে ইনসিডেন্টের কথা আজকে আমাদের সোশ্যাল এবং নিজেদের গ্রুপের মধ্যে মোটামুটি লোকে একটা যে ন্যারেটিভটা আসছে, এই ন্যারেটিভটা যখন জনসমক্ষে আসবে, তখন আমাদের ডাক্তারের প্রতি মানুষের ঘৃণা হবে না সমবেদনা হবে, এই নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। সিবিআই ইনকোয়ারির উপর আস্থা আছে? হ্যাঁ, সিবিআই ইনকোয়ারির উপর আস্থা আছে। দেখো সিবিআই তো এখনো পশ্চিমবঙ্গে যেরকম, পশ্চিমবঙ্গ যদি একটা ক্রিকেট ময়দান হতো, আমাদের এখানে পশ্চিমবঙ্গ যেরকম খেলেছে তো গত সিজনের মুম্বাই ইন্ডিয়ানদের মতো। সিবিআই যে একেবারে খুব 4-6 মেরে এখানে ব্যাট করেছে তো বলতে পারবো না। এখন তো মোটামুটি ওর তো সব কেসই এখনো খোলা আছে। তো সিবিআই যদি অন্তত নিজের ইমেজটাকে একটু, নিজের টিআরপিটা বাড়াতে গিয়ে যদি একটা কেস অন্তত সলভ করতে পারে, করে দেখা। না হলে অন্তত ফেলুদাকে তো পাবে না এই কেসটাতে। এই যে পরপর ফেলুদার সব গল্পগুলি তো সিনেমা হয়ে গেল, ফেলুদা এই আরজি কর বলে কি আর একটা হবে? আমার তো মনে হয় না। একেবারেই কুণালদা, সময় আমাদের শেষ, এবং দর্শকরা আপনারা শুনলেন যে একেবারে খুব প্রাঞ্জল ভাবে কুণালদা কিন্তু একেবারে খুব স্পষ্টভাবে সমস্ত কথাগুলো বললো, সমস্ত প্রশ্নের উত্তর দিল। আমার একটা শেষ প্রশ্ন, একেবারে একটা অন্য রকমের প্রশ্ন আর কি, যেটা একটা অন্য অংশের মানুষের মধ্যেও আসছে। এই যে এত লোক, এত মানুষ একজন ডাক্তারদের সাপোর্টে আজকে রাস্তায় নেমেছে, অন্য সময় যদি এই ঘটনাটাকে আমি সাময়িক কিছু সময়ের জন্য যদি দূরে রাখি একটুখানি, অন্য সময় যদি দেখি যে চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অভিযোগ ওঠে, বিশেষ করে বহু অভিযোগ, ঠিক মতন চিকিৎসা না হওয়া, টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ, বেশি টাকা পয়সা নেওয়া, প্রচুর চিকিৎসকদের বিরুদ্ধে বিক্ষোভ বিভিন্ন সময় দেখা যায়। চিকিৎসকরা অমানবিক, মানুষ সহজেই এই কথাটা বলে। এই যে এত লোক চিকিৎসকদের পাশে দাঁড়ালো, এসে তাদের সাপোর্ট করছে, তাদের হয়ে আন্দোলন করছে, এরপর
এই চিকিৎসক সমাজ কি আরেকটু মানবিক হবে? দেখো, মানবিকতা আমরা কেউই কোনোদিন মহামানব হয়ে উঠতে পারবো না। আমরা যেন একটা সাধারণ মানুষ হিসেবে নিজেদের সবাই সামনে, আমার সঙ্গে তোমার সঙ্গে, একজন সাংবাদিকের সঙ্গে, একজন টিচারের সঙ্গে, বাজারে যে মাছ বিক্রি করে, যে আমার টোটো চালায়, যে আমাদের বাড়িতে আমাদের সাহায্য করে, কারোর সঙ্গে কারো কোনো তফাৎ নেই। আমরা যদি একটা এথিক্যাল প্রফেশনাল হিসেবে এই সমাজের অন্য 100টা লোকের মধ্যে সাধারণ দাঁড়িপাল্লায় নিজেদের রাখতে পারি, নিজেদের যেটুকু শ্রদ্ধা আমরা সোসাইটির থেকে পাই, সেটার এই যে বর্তমান দুর্ব্যবহার আমরা করছি, সেই বর্তমান দুর্ব্যবহারটা বন্ধ করতে পারি, এবং যেভাবে নিজেদের একটা নপুংসক কৃতদাস করে আজকে রাজনীতির সেই অচলায়তনে আমরা দণ্ডবৎ হয়ে দাঁড়িয়ে আছি, সেইখান থেকে যদি আমাদের চিকিৎসক সমাজের মেরুদণ্ডটা একটু খাড়া হতে পারে, এইটুকুই আমাদের বর্তমান প্রজন্মের কাছে যথেষ্ট। কুণাল দা, আপনি যাই বলুন না কেন, নিজেদের সম্পর্কে আপনার মূল্যায়ন যাই হোক না কেন, সাধারণ মানুষ আমরা কিন্তু আপনাদের চিকিৎসকদের, সাধারণ মানুষ এখনো ভগবানের জায়গায় দেখে। মানুষ এখনো কিন্তু তার কাছে ভগবান মানে কিন্তু চিকিৎসক, এই কনসেপশনটা কিন্তু মানুষের মধ্যে আছে এবং আমরা থাকবেও। একজন চিকিৎসককে অন্য যে কোনো 10টা সাধারণ মানুষের সঙ্গে সে একটা এথিক্যাল, মোর অর লেস তার মধ্যে একটা বিচার বুদ্ধি আছে, এবং সে বেশিরভাগ সময় শয়তানি করতে চায় না। এইটুকু পরিচয় নিয়ে চিকিৎসকরা থাকুক, তারপরে ভগবানের সার্টিফিকেটটা গলায় ঝোলাবে। অবশ্যই কুণাল দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যস্ত সময়ের মধ্যেও